ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টের আজ 15 দিনের বেশি হয়ে গেল। এখনো পর্যন্ত প্রায় 10,000 রাশিয়ান সেনা মারা গেছে, প্রায় 12 লাখ সাধারণ ইউক্রেনিয়ান নেইবারিং কান্ট্রিতে আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 331 জন ইউক্রেন সিভিলিয়ান মারা গেছে এবং 675 জন আহত হয়েছে। করোনার পর পৃথিবীতে আবার এক বিপর্যয় নেমে এসেছে। কাহিনী শুরু হয় 1991 থেকে, যখন ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স বা শর্টকাটে সোভিয়েত ইউনিয়ন 15টি ইন্ডিপেন্ডেন্ট দেশে ভাগ হয়ে যায়। আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, এস্টোনিয়া, জর্জিয়া, কাজাকিস্তান, কাইরেগিস্তান, লাটভিয়া, লিথুয়েনিয়া, মালদোভা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বেলারুস অ্যান্ড ইউক্রেন। 1991-এ সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস হওয়ার পর 15টি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে ভাগ হওয়ার পর সেই 15টি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির মধ্যে একটি কান্ট্রি হলো ইউক্রেন। স্বাধীনতার পর থেকে ইউক্রেনে দুই ধরনের পাবলিক ও পলিটিশিয়ান দেখা যায়। এক ধরনের পাবলিক ও পলিটিশিয়ান, বিশেষ করে ইউক্রেনের পশ্চিম দিকের পাবলিক ও পলিটিশিয়ান, এরা ইউরোপ ও ইউএস এর প্রতি ফেভার করে, নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে রাখতে চায় এবং ইউএস ইউরোপের সঙ্গে গ্রোথ গেইন করতে চায়। অপর দলটি হলো প্রো রাশিয়ান পাবলিক ও পলিটিশিয়ান, যারা বিশেষ করে রাশিয়ার প্রতি ফেভার করে এবং ইস্টার্ন সাইডের পূর্ব দিকের এই মানুষজনেরা রাশিয়ার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে থাকে এবং রাশিয়ার এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পুট করতে সুবিধাও হয়, কেননা রাশিয়া আর ইউক্রেনের বর্ডার এই অঞ্চলে মেশে। ইউএস এর সঙ্গে 1991-এ ওয়ার্ল্ড ডমিনেন্স ওয়ার বা কোল্ড ওয়ার শেষ হবার পর রাশিয়ার সর্বদাই লক্ষ্য ছিল ভেঙে যাওয়া 15টি দেশগুলোর মধ্যে রাশিয়ার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বজায় রাখা, এবং রাশিয়া এতে সফলও ছিল। মূল সমস্যা শুরু হয় 1997-এর পর থেকে। 1997-এর পর নেটো মেম্বার কান্ট্রিজ ওয়েস্ট থেকে ইস্টের দিকে বাড়াতে থাকে, মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাড়াতে থাকে। জার্মানি, ইটালির পর ফার্দার এটি পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক রিপাবলিককে অ্যালায়েন্সে নিয়ে নেয়। এমনকি 2004 পর্যন্ত বাল্টিক কান্ট্রিজ যেমন এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, যাদের বর্ডার বিশেষত রাশিয়ার সঙ্গে মেশে, এই কান্ট্রিগুলোকেও অ্যালায়েন্সে নিয়ে নেয় নেটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নর্থ আটলান্টিক অ্যালায়েন্স। এটি একটি মিলিটারি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত এটিকে ফর্ম করা হয় ইউএস ও ইউরোপের দ্বারা, এবং এটির কাজ হলো 2020 পর্যন্ত 30টা মেম্বার কান্ট্রিকে এটি ফ্রিডম এবং সিকিউরিটি অর্থাৎ স্বাধীনতা ও সুরক্ষা প্রদান করবে। এবং যদি কোনো দেশ এই নেটো মেম্বার কান্ট্রির উপর অ্যাটাক করে, তাহলে এই 30টা নেটো মেম্বার কান্ট্রির উপরে অ্যাটাক মানা হবে এবং এই 30টা দেশ সেই দেশের উপর একসঙ্গে অ্যাটাক করবে। 1997-এর পর নেটো মেম্বার কান্ট্রিজকে রাশিয়ান বর্ডারের দিকে বাড়তে থেকে রাশিয়া অপোজ করতে শুরু করে। অবশেষে মে 1997-এ প্যারিসে নেটো রাশিয়া ফাউন্ডিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। সেখানে অনেক কথা বলা হয় রাশিয়ান ফেডারেশন ডেমোক্রেসি বাঁচাতে, হিউম্যান রাইটস বাঁচাতে, টেরোরিজম অ্যাক্টিভিটি রিডিউস করতে নেটোর সহযোগিতা করবে। পিস কিপিংয়ের ক্ষেত্রে, নিউক্লিয়ার সেফটির ক্ষেত্রে রাশিয়া নেটোর সঙ্গে কোঅর্ডিনেট করবে। এ সকল কিছু মেনে নিয়ে রাশিয়া একটি শর্ত রেখে দেয়, যে সকল কান্ট্রিগুলোকে 1997-এর পর নেটো অ্যালায়েন্সে নিয়েছে, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, বিশেষ করে বাল্টিক কান্ট্রিজ এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, এ সকল কান্ট্রিগুলোতে নেটো যেন নিজের ফোর্স, স্পেশালি নিউক্লিয়ার ওয়েপন্স যেন ডিপ্লয় না করে। কেননা নেটোকে ইউএস ও ইউরোপ দ্বারা লিড করা হয়, সুতরাং নেটোর ছাউনিতে বাল্টিক কান্ট্রিজের বর্ডার থেকে রাশিয়ার উপর সহজেই টার্গেট করা যাবে, কেননা বাল্টিক কান্ট্রি বর্ডার রাশিয়ার বর্ডারের সঙ্গে মেশে। প্যারিসে এ চুক্তি স্বাক্ষরিত হবার পর আপাতত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। নেটো মেনে নেয় যে সকল কান্ট্রিগুলো 1997-এর পর অ্যালায়েন্সে এসেছিল, সে সমস্ত দেশগুলোতে তারা মিলিটারি ডিপ্লয়মেন্ট করা থেকে বা মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করা থেকে বিরত থাকে। পুনরায় সমস্যা শুরু হয় 2013-14 সাল থেকে। 1991-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার কোথাও না কোথাও এটি রিমেক করার একটা বড় স্বপ্ন আছে, এবং সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই 1994-এ রাশিয়া একটি ট্রেড ইউনিয়ন চালু করার প্ল্যান করে। এখানে একটু কনটেক্সটটা বলে দিই। কোল্ড ওয়ার বা ঠান্ডার লড়াই শেষ হয়ে যাওয়ার পর থেকেও ইউএস ও ইউরোপের সঙ্গে রাশিয়ার কম্পিটিশন কমেনি। রাশিয়া মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ, সে সোভিয়েত ইউনিয়নকে পুনরায় খাড়া করবে। এরই মধ্যে 1993-তে ইউরোপের কিছু কান্ট্রি ইকোনমিক ও পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য ইউরোপীয় ইউনিয়ন ফর্ম করে, এবং প্রধানত রাশিয়া এই ইউরোপীয় ইউনিয়নকে কাউন্টার করার জন্য 1994 থেকে নর্দার্ন এশিয়াতে একটি ট্রেড ইউনিয়ন চালু করার সংকল্প শুরু করে। রাশিয়ার টার্গেট ছিল ফরমার সোভিয়েত ইউনিয়নের যে সকল দেশগুলি ছিল, সে সকল দেশগুলো যেন এই ইউনিয়নের মধ্যে আসে। 2014-15 সালে এই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন অফিসিয়ালি এস্টাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু 2013-14 সাল থেকে ইউক্রেন দেশ ইউরোপীয় ইউনিয়ন জয়েন করার জন্য রেডি হয়ে যায়।
যাতে স্মুথ পলিটিক্যাল এবং ট্রেড ইন্টারফেস পায়। এবং এমনটা হতে দেখে রাশিয়া কাউন্টারে প্রচণ্ড প্রেশার অ্যাপ্লাই করতে থাকে যাতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে না গিয়ে তার নতুন তৈরি করা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে আসে, যেহেতু সে ফর্মার সোভিয়েত ইউনিয়নের কান্ট্রি। প্রথমেই বলা হয়েছে ইউক্রেনে দুই ধরনের পাবলিক ও পলিটিশিয়ান থাকে, একদল ইউরোপকে ফেভার করে ও অপর দল পূর্ব দিকের দল রাশিয়াকে ফেভার করে। ইউক্রেনের পশ্চিম দিকের পলিটিশিয়ানরা ইউরোপীয় ইউনিয়ন জয়েন করার জন্য কনভিন্সড হয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি তখনকার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফেভারে ছিল। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেসারে এসে তখনকার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়ন জয়েন করাকে স্থগিত করে দেয়। এর ফলে ম্যাসিভ সাধারণ পাবলিক প্রোটেস্ট বের করে। 2014 সালে ভিক্টর ইয়ানুকোভিচকে এই প্রোটেস্টের ফলে আউটস্টেট করে দেওয়া হয়। 2014 সালে ইউক্রেন ইইউ জয়েন করার জন্য ইনস্টেড অফ ইইউ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন প্রেসিডেন্ট পুতিন এর জন্য ইউক্রেনের নিচের অংশ ক্রিমিয়াতে সেপারেটিস্টদের সাপোর্ট করে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে আলাদা করে দেয় এবং ক্রিমিয়াতে নিজের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চালাতে শুরু করে, মানে ক্রিমিয়াকে ইনভেড করে নেয়। 2014 সালে ক্রিমিয়া ইনভেড করার পর মামলা আরও বেশি জটিল হতে শুরু করে। রাশিয়া বুঝতে পারে ইউক্রেন হাত থেকে যাচ্ছে। 2014 সালে ক্রিমিয়া ইনভেশনের পর নেটো 1997 ফাউন্ডিং এগ্রিমেন্টের শর্ত ভেঙে দেয়। শর্ত ছিল, রাশিয়া বলেছিল 1997 পর যে সকল কান্ট্রিগুলোর অ্যালায়েন্সে এসেছে সে সকল কান্ট্রিগুলোতে মিলিটারি ডিপ্লয়মেন্ট স্পেশালি নিউক্লিয়ার ওয়েপন রাখবে না, কিন্তু পোল্যান্ড ও বাল্টিক স্টেটগুলোর সিকিউরিটির জন্য নেটো সেখানে মিলিটারি ডিপ্লয়মেন্ট ও নিউক্লিয়ার ওয়েপন্স রাখতে শুরু করে। ক্রিমিয়াকে ভাগ করার পর ইউক্রেনকে নেটো জয়েন করার জন্য ইউএস ও ইউরোপ এনকারেজ করতে থাকে, কেননা নেটো জয়েন করলে রাশিয়া হামলা করতে ভয় পাবে। এদিকে রাশিয়ার ক্ষেত্রে ম্যাসিভ সিকিউরিটি সামনে আসে। যদি ইউক্রেন নেটো জয়েন করে নেয় তাহলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বর্ডার মেশে, সুতরাং নেটোর ছাউনি থেকে রাশিয়াকে ইজিলি টার্গেট করা যাবে। ডিসেম্বর 2021 ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কাইয়ের সঙ্গে নেটো চিফ জিন স্টোলেনবার্গের একটি বৈঠক হয়। ফার্দার ডিসকাশন হয় যাতে ইউক্রেন নেটোকে জয়েন করতে পারে। ভ্লাদিমির পুতিন টেনশনে পড়ে যায়, কেননা ভ্লাদিমির জেলেনস্কাই বর্তমানে যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি প্রো রাশিয়ান নয়, অর্থাৎ তিনি ওয়েস্টলি মোটিভেটেড। প্রেসিডেন্ট পুতিন বুঝতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কাই ওয়েস্টলি মোটিভেটেড, সুতরাং তার সঙ্গে ডিসকাশন করে লাভ নেই। তিনি নেটোর উপর প্রেশার তৈরি করতে শুরু করেন 2008 সালের ডিক্লারেশন অনুযায়ী যাতে জর্জিয়া এবং ইউক্রেনকে নেটোর মেম্বার কান্ট্রি হিসাবে গ্রহণ না করায় তার জন্য তিনি একটি স্টেটমেন্ট জারি করেন। ডিসেম্বর 2021 নেটো সেক্রেটারি জেনারেল রাশিয়ার এই রিকোয়েস্টকে রিজেক্ট করে দেয় এবং সিম্পলি যে দেশ ইউক্রেনের নিচের অংশকে ইলিগালি অকুপাই করে রেখেছে সে দেশের কথা কেন শুনবে নেটো, এবং ইউক্রেনও তো চাইবে তার সিকিউরিটিকে মজবুত করতে। নেটোর ম্যাসিভ রিজেকশনের পর থেকে রাশিয়া মিলিটারি বিল্ড আপ করতে শুরু করে। ইউক্রেনকে উপর থেকে ঘেরার জন্য বেলারুসের সেনা পাঠিয়ে দেয়। বেলারুস অ্যাকচুয়ালি রাশিয়ার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে থাকে। নিচে থেকে ক্রিমিয়াতে ও অ্যাজোভ সাগরে মিলিটারি ও নেভি ডিপ্লয় শুরু করে দেয় নিচে থেকে কভার করার জন্য, এবং পূর্ব দিকের দুটি অঞ্চল লুহান্স্ক ও ডোনেস্ক 100% প্রো রাশিয়ান ও রাশিয়ান ন্যাশনালিজমে প্রভাবিত। এদের সাহায্যে পূর্ব দিক থেকে ঘিরতে শুরু করে ইউক্রেনকে। এক কথায় যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে ইউক্রেনকে 3 দিক থেকে টোটালি মুড়ে ফেলেছিল রাশিয়া, এবং জানুয়ারি পর্যন্ত প্রায় 1 লক্ষ মিলিটারি রাশিয়া ইউক্রেনের বর্ডারে ডিপ্লয় করে ফেলেছিল। কিন্তু রাশিয়া প্রায় 2 মাস অ্যাটাক করেনি, কারণ চায়নার উইন্টার অলিম্পিক 2022 চলছিল এবং চায়নার মতো বড় ইকোনমিক কান্ট্রিকে রাশিয়া নারাজ করতে চায়নি। যদিও সিআইএ জানিয়েছিল 16 ফেব্রুয়ারি অ্যাটাক করা হবে সিআইএ ও প্যান্টাগন, তবে সেদিনকে অ্যাটাক করা হয়নি। 20 ফেব্রুয়ারি বেজিং অলিম্পিক শেষ হবার পরের দিনই 21 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন ইস্টার্ন ইউক্রেনের দুটি অংশ ডোনেটস্ক ও লুহান্স্ককে ইন্ডিপেন্ডেন্ট স্বীকৃতি দিয়ে দেয় এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইন্ডিপেন্ডেন্স ও সভেরেনিটি বজায় রাখার নামে মিলিটারি এড ডিপ্লয় করতে শুরু করে রাশিয়া। এবং ফাইনালি 24 ফেব্রুয়ারি রাশিয়া স্পেশাল মিলিটারি অপারেশন স্টার্ট করে ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়। 26 ফেব্রুয়ারি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে একটি রেজলিউশন স্পন্সর করা হয় যেটি মূলত রাশিয়ার অ্যাগ্রিগেশনকে নিন্দা জানাচ্ছিল, এবং এই রেজলিউশনে ডিমান্ড করা হয় রাশিয়াকে আনকন্ডিশনালি ইউক্রেন থেকে তার মিলিটারি ফোর্স উইথড্র করে নিতে হবে। ইউএনএসসির 15টি মেম্বার কান্ট্রির মধ্যে 11টি কান্ট্রি ভোট প্রদান করে, শুধুমাত্র রাশিয়া অপোজ করে, এবং বাকি 3টি কান্ট্রি চায়না, ইউএই এবং ইন্ডিয়া অ্যাবস্টেন করে, মানে নিরপেক্ষতা বজায় রাখে। ইন্ডিয়া অ্যাবস্টেন করার একটা প্রধান কারণ হলো 2020 একটা স্টাডি অনুযায়ী আমাদের মিলিটারি ইকুইপমেন্ট প্রায় 86% রাশিয়া থেকে আসে। সুতরাং
হতে পারে নতুন S-400 বা ব্রাহ্মস মিসাইল বা যে সমস্ত মিলিটারি ইকুইপমেন্টগুলো বর্তমানে সাপ্লাই হচ্ছে রাশিয়া এবং ভারতের মধ্যে, সেগুলোতে যাতে ইন্টারাপশন না হয় সেজন্য ভারত অ্যাবস্টেন করেছে। 2 মার্চ ইউরোপীয় ইউনিয়ন একটি কাউন্সিলের মাধ্যমে রাশিয়ার মেজর কিছু ব্যাংককে সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে ব্যান করে দেয়। সুইফট ব্যাংকিং সিস্টেম মূলত ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ও পেমেন্টের জন্য সার্ভিস প্রোভাইড করে। বর্তমানে রাশিয়া ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আর করতে পারবে না। ইউনাইটেড কিংডম ইউকে ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে রাশিয়ান মেজর ব্যাংকগুলোকে ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া এক্সক্লুড করে দেয়। রাশিয়ার সকল ব্যাংকের অ্যাসেটগুলোকে ফ্রিজ করে দেয়, রাশিয়ান কোম্পানিগুলোকে ব্যান করে দেয় যাতে তারা ইউকের মার্কেটে ফাইন্যান্সিয়াল লেনদেন করতে না পারে। ইউএস, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন মূলত ডজন ডজন স্যাংশনস লাগিয়েছে রাশিয়ার উপর যাতে রাশিয়াকে টোটালি ফাইন্যান্সিয়ালি আইসোলেটেড করা যায়। এবং এত কিছুর পরে অবশেষে এত প্রেশার ক্রিয়েট করার পর অবশেষে 5ই মার্চ মস্কো ইউক্রেনের 2টো শহরে সিজ ফায়ার করে যাতে হিউম্যানিটেরিয়ান করিডোর খোলা যায়, সাধারণ মানুষ ইভ্যাকুয়েট করতে পারে। তবে এখনো পর্যন্ত ইউক্রেনের ক্যাপিটাল কিভকে এনসার্কেল করে রেখেছে রাশিয়ান সৈনিক। তো এখন পর্যন্তই আজকের আপডেট। নেক্সট কি ফার্দার স্টেপ নেওয়া হবে, নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা হতে পারে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে সম্ভাবনা আছে টোটালি সিজ ফায়ার হয়ে যাওয়ার। যেভাবে ইউএস, ইউরোপ, ইউকে, টোটাল ওয়ার্ল্ড রাশিয়ার উপরে প্রেশার তৈরি করছে। বেলারুসে কাউন্সিলে বসেছে, উভয় পক্ষের কথাবার্তা চলছে যাতে সমস্যার দ্রুত সমাধান করা যায়।